দেখ, ম্যাগনেটের সেকেন্ড চ্যাপ্টার, ম্যাগনেটিজম। সিটি মারবি নাকি? ম্যাগনেটিক মোমেন্টে আসি, আমরা পড়েছি তো ম্যাগনেটিক মোমেন্ট। হ্যালো, m ইকুয়ালস টু I ইন্টু এ, কারেন্ট ইন্টু এরিয়া, হ্যাঁ কি না? যদি n খানা টার্ম থাকতো নিয়া হয়ে যেত কিনা? হ্যাঁ, নিয়া। হলো, খুব সুন্দর নাম, গস ল ইন, আমি নিয়া বলেছি, গস ল ইন ম্যাগনেটোস্ট্যাট। অসভ্য, ইতর, বর্বর, ছোট লোক, এদিকে তাকা। গস ল ইন ম্যাগনেটোস্ট্যাট। হ্যাঁ, কি গোল্ড? হ্যাঁ, গস ল ইন ম্যাগনেটোস্ট্যাট। আমরা ইলেকট্রোস্ট্যাটে গস ল পড়েছি না? The net flux passing through a closed surface is 1 by epsilon naught times the net charge enclosed in the closed surface, হ্যাঁ কি না বল? এবং সেখান থেকে দেখেছি phi equals to closed integral E dot ds equals to q by epsilon naught, হ্যাঁ কি না? এবারে যদি একটা ডাইপোল তৈরি হয়, ডাইপোল মানে সেখানে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ আছে, প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে নেট চার্জটা কত হয়ে যাওয়া উচিত? 0। 0 বাই সামথিং কত হয়ে যাবে? 0। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ফর আ ডাইপোল 0 পাবো? পেয়েছি কিনা বলতো? এবার ম্যাগনেটের ক্ষেত্রে বলি, এবার একটা কনসেপ্টের জায়গা আছে, ভালো করে শোন। ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করতে পারে না, ম্যাগনেটিক ডাইপোল হতে পারে। একটা ভালো জিনিস মনে কর, যখন আমরা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পড়েছিলাম তখন আমরা বিভিন্ন ডায়াগ্রাম ড্র করেছিলাম না? প্লাস থেকে বেরোচ্ছে, মাইনাসে গিয়ে ঢুকছে, আবার চলে যাচ্ছে, নিউট্রাল পয়েন্ট দেখেছিলাম। একটা যদি আইসোলেটেড চার্জ থাকতো, একটা শুধু প্লাস চার্জ থাকতো, প্লাস থেকে শুধু এরকম বেরিয়ে যাচ্ছিল, মাইনাস চার্জ থাকতো, মাইনাসগুলো ভেতরে ঢুকছিল, হ্যাঁ কি না? দেখেছিলাম তো, একটা আইসোলেটেড চার্জের জন্য দেখেছিলাম। কিন্তু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ডটা কোনো মনোপোলের ক্ষেত্রে তৈরি হতে পারে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড যদি তৈরি হয় তাহলে দুটো ম্যাগনেটের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশনের জন্য যে রেঞ্জটা দরকার, যে ফিল্ডের মধ্যে থাকলে সেটা হবে, তাকেই আমরা ম্যাগনেটিক ফিল্ড বলি। তাহলে ফিল্ড তৈরি হতে গেলে দুটো ম্যাগনেট তো আমার লাগবেই, তার দুটো পোল থাকতে হবে, সাউথ পোল নর্থ পোল থাকতে হবে কিনা বল? তার যদি একটা পোল থাকে, ধর মুখ আছে ল্যাজ নেই, সাউথ পোল আছে নর্থ পোল নেই, সে কাউকে অ্যাট্রাক্ট করতে পারবে? রিপেল করতেও পারবে না, মানে সিচুয়েশন বেসে আর কি। তাই ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, ডাইপোল এক্সিস্ট করতে পারে, কারণ অবভিয়াসলি সাউথ পোল নর্থ পোল প্লাস মাইনাস করে ডিভাইড হয়ে গিয়ে আমরা ডাইপোল পাই। এবার আরও একটা জিনিস আছে, কি বলতো? আমরা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বলি, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বলি, দুটো জিনিসই সেম, দুটো জিনিসের প্রপার্টি সেম, কিন্তু দুটোর মধ্যে একটা ছোট্ট বেসিক ডিফারেন্স রয়েছে। সেটা কি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স যখন ড্র করি আমরা, প্লাস থেকে শুরু করি, মাইনাসে গিয়ে থামে। বাট ফর আ আইসোলেটেড চার্জ, when we can draw the electric field lines for an isolated charge, it fewed out to the infinity. বেরোচ্ছে, আমি প্লাস চার্জ থেকে বেরোচ্ছে বুঝতে পারছি, কিন্তু চলে যাচ্ছে তো ইনফিনিটির দিকে, কারণ আমি তো জানি না সে কোথায় শেষ করবে, ঠিক কিনা? কিন্তু একটা তো পজিশন আমার জানা আছে যে শুরুটা কোথা থেকে হচ্ছে। আর ডাইপোল ফাইপোল হলে তো কোনো ব্যাপারই নেই, আমি জানবো যে প্লাস থেকে শুরু হচ্ছে, মাইনাসে গিয়ে থামছে। কিন্তু এক্ষেত্রে দেখ, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আমরা জানি কোন ডিরেকশন, নর্থ পোল থেকে সাউথ পোলে, কিন্তু নর্থ পোল বা সাউথ পোল কোথায় আছে আমরা জানি। এই যে আমরা একটু আগে অঙ্কটঙ্কগুলো দেখলাম ক্লাসে, দেখছি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স চলতে থাকছে, কিন্তু কোথা থেকে কোথায় চলছে, শুরুটা কোথায় হচ্ছে, শেষটা কোথায় হচ্ছে, আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। তো আমি বলিলাম একটা সার্কিটকে, একটা ওয়্যারকে, একটা কন্ডাক্টরকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি, ভাই তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স তো যাবেই, তো যাবে কোথা থেকে কোথায় সেটা তো আমি জানি না। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এর ওপর বেস করে হলোটা কি না, আমি বললাম যে ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, কিন্তু ডাইপোল এক্সিস্ট করতে পারে। তাহলে ডাইপোলের জন্য সেই একই কনসেপ্ট, নেট চার্জটা 0 হয়ে যাবে, প্লাস কিউ মাইনাস কিউ, ঠিক কিনা? দুটো পোল, প্লাস পোল মাইনাস পোল, নেট চার্জ 0 হয়ে যাবে। তখন সেক্ষেত্রে
ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএসটা জিরো হয়ে যাবে। দ্য সারফেস ইন্টিগ্রাল অফ আ ম্যাগনেটিক ফিল্ড ওভার আ ক্লোজ সারফেস ইজ জিরো। ইন আদার ওয়ে উই ক্যান সে দ্যাট দ্য নেট ম্যাগনেটিক ফ্লাক্স ওভার আ ক্লোজ সারফেস ইজ জিরো। হয়েছে? কারণ ই ডট ডিএস করে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস করলে যদি আমরা ইলেকট্রিক ফ্লাক্স পাই, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএস করে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স পাবো, ঠিক কি না? তাহলে তোরা বলবি যে এটাই হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটের গস থিওরাম ইন ম্যাগনেটোস্ট্যাট, যে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএস ইকুয়ালস টু জিরো, ম্যাগনেটিক ফ্লাক্স ইজ জিরো ওভার আ ক্লোজ সারফেস। তাহলে তোরা বলবি যে তাহলে কি আমরা কোনোদিনও ম্যাগনেটিক ফিল্ডে ফ্লাক্স পেতে পারি না? 100 বার পারি। শুধু সেক্ষেত্রে একটা জিনিস হয়ে যাবে, কি বলতো? এই যে ক্লোজ সারফেস কথাটা আছে না, ক্লোজটা উড়িয়ে দেব, শুধু সারফেস। আমরা কখনো দেখবো না, আমরা যখন ফ্লাক্স লিখবো, ম্যাগনেটিক ফ্লাক্স, ফাই ইকুয়ালস টু বি ডট এ অনলি, ম্যাগনেটিক ফিল্ড ডট এরিয়া বি এ কস থিটা। বোঝা গেছে? ওপেন সারফেস লিখলে আমি জিরো পেতাম না? জিরো পেতামই না। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হলো? তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স জিরো হয়ে যাবে ফর আ ক্লোজ সারফেস, ম্যাগনেটিক ফ্লাক্স পাবো মানে নন জিরো কোয়ান্টিটি হবে ফর আ সার্টেন সারফেস, নট ইন আ ক্লোজ সারফেস। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এই স্লাইডটা পুরোটা ক্লিয়ার? বোঝা গেছে? বেশ, এবারে আসি। দেখ, একটা রিভলভিং ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট দেখবো। দ্য ম্যাগনেটিক মোমেন্ট ফর অ্যান ইলেকট্রন মুভিং ইন আ সার্কুলার অরবিট। এই একটা সার্কুলার অরবিট, রাইট? এই সার্কুলার অরবিটের রেডিয়াসটা হচ্ছে আর, ওটা হচ্ছে সেন্টার। একটা ইলেকট্রন সার্কুলার অরবিটে ঘুরপাক খাচ্ছে, কোন ভেলোসিটি নিয়ে খাচ্ছে? ভি ভেলোসিটি। আমরা জানি যে এস ইকুয়ালস টু ভিটি, এবং সার্কুলার অরবিটের ক্ষেত্রে এস ইকুয়ালস টু 2πr হয়ে যায় কিনা, পুরো সার্কামফারেন্স ইকুয়ালস টু ভি ইন্টু টি, তাহলে টি ইকুয়ালস টু হয়ে যাবে 2πr বাই ভি, হবে কিনা বল? অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ম্যাগনেটিক মোমেন্ট এম ইকুয়ালস টু কারেন্ট ইন্টু এরিয়া হবে। তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু কিউ বাই টি, মানে ই বাই টি হয়ে যাবে কিনা বল? চার্জ বাই টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি, ঠিক কিনা? ইন্টু এরিয়া মানে কি? সার্কেল তো, সার্কুলার অরবিট, তাহলে এরিয়া কত হয়ে যাবে? পাই আর স্কোয়ার। বসিয়ে দিলাম। তাহলে দেখ, ই বাই টি ইন্টু পাই আর স্কোয়ার হয়ে গেল। প্রত্যেকের ক্লিয়ার? এবার এখান থেকে দেখ, বার করেছিলাম টি ইকুয়ালস টু কত? 2πr বাই ভি। বসিয়ে দে, টি এর জায়গায় 2πr বাই ভিটা উপরে উঠে গেল। তাহলে দেখ, পাই আর একটা পাই কেটে গেল, একটা আর কেটে গেল, এম ইকুয়ালস টু হয়ে গেল ইভিআর বাই 2। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্মুলা। একটা সার্কুলার অরবিটে যখন একটা ইলেকট্রন মুভ করে, তখন তার ম্যাগনেটিক মোমেন্টটা হয়ে যায় ইভিআর বাই 2। ক্লিয়ার? এইবারে আসছি আমরা জাইরো ম্যাগনেটিক রেশিও। জাইরো ম্যাগনেটিক রেশিওকে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। জাইরো ম্যাগনেটিক রেশিও কি? ম্যাগনেটিক মোমেন্ট ফর আ রিভলভিং চার্জ, সেটা ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, হোয়াট এভার, বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার এইটা আমরা বের করলাম না যে ইভিআর বাই 2, বসিয়ে দিলাম ইভিআর বাই 2 বাই অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা তোরা জানিস, এমভিআর। তাহলে হয়ে গেল এমইভিআর। এমইটা কি? ইলেকট্রনের মাস। তাহলে হয়ে গেল, দেখ কাটাকুটি করে পেলাম ই বাই 2 এমই, চার্জ বাই মাস রেশিও, যেটা একটা শুধু নিচে মাল্টিপ্লাই আছে 2। প্রত্যেকের ক্লিয়ার? বেশ। ফ্রম দ্য বোর কোয়ান্টাইজেশন, তোরা ক্লাস 12-এ তো পড়বি মডার্ন ফিজিক্সে, ক্লাস 11-এও পড়েছিলি অ্যাটমিক স্ট্রাকচারে, বোরস হাইপোথিসিস, সেখানে পড়েছিলি অ্যাঙ্গুলার মোমেন্টাম শুড বি কোয়ান্টাইজড অর দ্য কনজার্ভড। তাহলে এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2π। এনটা ছিল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এইচটা ছিল প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2π হচ্ছে কিনা? ম্যাগনেটিক মোমেন্ট এম ইকুয়ালস টু কত হয়ে যাবে? ভালো করে খেয়াল কর, ম্যাগনেটিক মোমেন্ট বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু মিউ, এই যে, তাই তো, মিউ ইকুয়ালস টু এম বাই এল, ম্যাগনেটিক মোমেন্ট বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, ক্যাপিটাল এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট এম ইকুয়ালস টু হয়ে যাবে মিউ ইন্টু এল, হ্যাঁ কি না? ক্রস মাল্টিপ্লাই করলে মিউ কত বেরিয়েছে? ই বাই 2 এমই, হ্যাঁ কি না? ইন্টু এল কত? এনএইচ বাই 2π, হ্যাঁ কি না?
তার মানে এম ইকুয়ালস টু হয়ে গেল এন অফ ইএইচ বাই টু এফ 4 পাই এমই। এতদূর প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? জাস্ট আমি ভ্যালুগুলো পুট করতে করতে গেছি, বল। হ্যাঁ এন, এই এনটা থাকলো, ইএইচ বাই 2 × 2 4 হয়ে গেল, আর পাই এমটা বসে গেল। প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের বোঝা গেছে? এইবার আসছি বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন জিনিসটা কি না, এই ম্যাগনেটিক মোমেন্ট যেটা দেখলাম জাইরোম্যাগনেটিক রেশিও থেকে, এই ম্যাগনেটিক মোমেন্টটা যদি হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের যেটা হবে ম্যাগনেটিক মোমেন্টটা, সেটাই হবে আমার বোর ম্যাগনেটন। হাইড্রোজেন অরবিটের ফার্স্ট অরবিট মানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে n ইকুয়ালস টু 1 ফার্স্ট অরবিটে। তাহলে দেখ, ফর হাইড্রোজেন অ্যাটম অ্যাট দ্য ফার্স্ট অরবিট n ইকুয়ালস টু 1, m1 ইকুয়ালস টু হয়ে যাবে EH বাই 4 পাই me। দিস ইজ দ্য বোর ম্যাগনেটন, মিউ বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই যে দেখ লিখেছে মিউ বি। আমরা জানি চার্জ অফ ইলেকট্রন 1.6 × 10⁻⁹ কুলম। H প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। 4 পাই মানে 3.14, মাস অফ ইলেকট্রন আমরা জানি 9.1 × 10⁻31 kg। If I put all the values in this equation, we can get mu b equals to 9.27 into 10⁻24 ampere meter square. প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের পরিষ্কার? এইবারে এখানে একটা খুব কনসেপচুয়াল প্রশ্ন দেয়। এতদূর পর্যন্ত এলো টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন আনসার। আচ্ছা, আমরা দেখেছি যে এই বোর ম্যাগনেটনটা প্রোটন এবং ইলেকট্রন যে কোনো চার্জের ক্ষেত্রে হতে পারে, কারণ আমি চার্জ কথাটা উল্লেখ করেছি। কোথায় বলতো? এই যে ম্যাগনেটিক মোমেন্ট ফর আ রিভলভিং চার্জ, সেটা আমার প্রোটনও ঘুরতে পারে, ইলেকট্রনও ঘুরতে পারে, হ্যাঁ কি না? হাইড্রোজেনের মধ্যে যে শুধু ইলেকট্রন রয়েছে তার তো কেউ মাথার দিব্যি দিয়েছে যে শুধু ইলেকট্রন থাকবে? প্রোটনও তো আছে। তার মানে এখানে EH বাই মিউ বি ইকুয়ালস টু যেরকম EH বাই 4 পাই me ফর ইলেকট্রন, তেমনি EH বাই 4 পাই mpo লেখা যায়, ঠিক কি না? এবার একটা জিনিস দেখ, EH মানে চার্জ অফ ইলেকট্রন আর চার্জ অফ প্রোটন একই কিনা বলতো? 1.6 × 10⁻⁹ কুলম। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট সবার জন্য সেম, 4 তো কনস্ট্যান্টই, পাই এর ভ্যালু সবার জন্য সেম 3.14। তাহলে ভ্যারি করলে দেখ তো মাসটা করবে কিনা। ইলেকট্রনের মাস কত হয়? 9.1 × 10⁻31 কেজি, আর প্রোটনের মাস কত হবে? 1.67 × 10⁻27 কেজি। তাহলে বলতো কার মাস বেশি? অবভিয়াসলি প্রোটনের। যার 10⁻⁻ কম থাকবে সেই তো বেশি হয়ে যাবে। তার মানে প্রোটনের মাসটা বেশি, ইলেকট্রনের মাসটা কম। প্রোটনের মাস বেশি, ইলেকট্রনের মাস কম, তাহলে বলতো বোর ম্যাগনেটনটা কার জন্য বেশি পাবো? ইলেকট্রনের জন্য, কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল মাসের সঙ্গে। তাহলে যেহেতু আমরা কার জন্য বেশি পাবো বললাম? ইলেকট্রনের জন্য, তাই এটা এই দুটোর জন্যে মানে বোর ম্যাগনেটনটা এ প্রোটন আর ইলেকট্রন দুটোর জন্য পেলেও, আরে ক্যামেরা চলছে, ইলেকট্রন আর প্রোটন দুটোর জন্যই বোর ম্যাগনেটনের ভ্যালু পেলেও স্পিন অরবিট কাপলিং এখানে হবে না, এখানে এই এফেক্টটাই পাবো না। বোঝা গেছে? এইবার এই যে কথাটা আমি বললাম না স্পিন অরবিট কাপলিং, এইটা বোঝার আগে আমরা চারটে জিনিস বুঝি দাঁড়া আগে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটাইজেশন, সাসেপ্টিবিলিটি। সরি, আচ্ছা, সাসেপ্টিবিলিটি হয়েছে। প্রথম আসে ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা প্রত্যেকেই জানি, দুটো ম্যাগনেট রিপেল করবে বা অ্যাট্রাক্ট করবে সার্টেন একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে, সেই রেঞ্জটাকে আমরা বলছি কি ফিল্ড, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জিনিসটা কি? কতটা স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে, রিপেল করবে, হোয়াট এভার, বা উইকলি অ্যাট্রাক্ট করবে আর রিপেল করবে, হোয়াট এভার। তো এই পুরো জিনিসটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার একটা ছোট্ট জিনিস দেখ, পরের দুটো আসার আগে আমি একটা কথা বলছি। এই জিনিসটা দেখ, তোরা যখন ইলেকট্রিক ফিল্ড পড়েছিলি, ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দুটোকেই ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করেছিলি, হ্যাঁ কি না? তাই তো, ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দুটোই ছিল ক্যাপিটাল ই।
এবং তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কি তোরা কোনো আলাদা করে ফর্মুলা পেয়েছিলি যে ইলেকট্রিক ফিল্ড আলাদা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আলাদা? তা তো নয়, আমরা দুটোর ক্ষেত্রেই 1/4πε0 q/r² বসিয়েছিলাম। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির আমরা পাইনি, কারণ তার নেই, তো আমি পাবো কোত্থেকে? আমি জেনারেট করবো নাকি? কিন্তু এর ক্ষেত্রে পাবো। বি আর এইচ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করব। বি আর এইচ এর মধ্যে রিলেশন হবে বি ইকুয়ালস টু মিউ নট এইচ। মিউ নটটা আমরা জানি ম্যাগনেট পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, যার ফাংশনটা পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের সমান, আমরা আগেও আলোচনা করেছি। ক্লিয়ার কিনা বল? প্রত্যেকের বোঝা গেছে? বেশ, এবার আসি, আচ্ছা এই দুটো ক্লিয়ার হলো, এবার আসি ম্যাগনেটাইজেশন আর সাসেপ্টিবিলিটি। এছাড়াও আরও দুটো জিনিস হয়, কোর্সিভিটি আর রিটেন্টিভিটি। আমরা পরপর জিনিসগুলো আলোচনা করি আগে। আমরা ম্যাগনেটিক মোমেন্ট পড়লাম না? পড়লাম তো। এম, ম্যাগনেটিক মোমেন্ট পার ভলিউম, সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন। পার ভলিউমে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যতটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, দ্যাট ইজ দ্য ম্যাগনেটাইজেশন, যেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হিসেবেও কাজ করে। কীরকম? ধর আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝি। আমরা বাঙালি তো, বাঙালিরা ফ্রিতে আলকাতরাও ছাড়ে না, হ্যাঁ কি না? তোদের কাছে ধর 1000 টাকা আছে, তোরা বেকার ভাতা পেয়েছিস? এ মা, 1500 টাকা করে পাবি। আচ্ছা ধরে নিলাম পেয়েছিস, আমিও পাইনি। ধরে আমি ভেবেছিলাম যে ওই টাকাটা পেলে তোরা তো খাবার করে চিল্লাস, ওইটা জমি তোদেরকে খাবার খাওয়াবো। বাট মাই ব্যাড লাক, অ্যাকাউন্ট সিজ হয়ে তুই বেকার না? তুই বেকার তো? তুই বেকার না? বা যেন কনসা ইপ্রোতে কাজ করে। স্টুডেন্ট মানেই বেকার, আমিও স্টুডেন্ট। আচ্ছা ধরে নিলাম তোদের কাছে 1500 টাকা আছে। এবার আমি যদি তোদেরকে বলি নে তোকে কিছু করতে হবে না, আমি তোকে 100 টাকা দিচ্ছি, তুই নিবি কি নিবি না? অতিভক্তি চোরের লক্ষণ। দিতবান, তোমার ওই যে ছোট আলুর দমের নতুন আলুর মতো মুখটা আছে না, তার মধ্যে ভরে ভরে শয়তানি বুদ্ধি ভরে আছে। দেখবি নতুন আলুর যখন দম হয় না, খোসা ছাড়াতে হয় না, এ হচ্ছে খোসা না ছাড়ানো পাবলিক। পড়াশোনা না করলে খোসাটা আমি ছাড়িয়ে দেবো। আচ্ছা এবার তার মানে দেখ, আমি যদি কেউ আমাকে এক্সট্রা কিছু দেয়, আমার কিছু যায় আসে না, উল্টে আমার লাভ হচ্ছে। আমার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ছিল, আমরা প্রত্যেকেই ইনবর্ন, প্রত্যেকটা লিভিং বিং ইনবর্ন ম্যাগনেটিক ফিল্ড নিয়ে জন্মাই, আমরাও ম্যাগনেট। আমরা আসছি কি ম্যাগনেট, পরে আসছি। এবার তাহলে আমাদের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে। কেউ যদি বলে এসে যে না আমি তোমাকে আরেকটু ম্যাগনেট দেবো, ম্যাগনেটিক প্রপার্টি দেবো, তো ক্ষতি কি আমার? আমি নেবো, তো আমি নিলাম। সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশনের কি বলবো মেজারমেন্ট হলো। এবার ম্যাগনেটাইজেশন পার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা হচ্ছে সাসেপ্টিবিলিটি। এটা একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, বোঝা গেছে? ম্যাগনেটাইজেশন পার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, দ্যাট ইজ দ্য সাসেপ্টিবিলিটি, সেটা হচ্ছে একটা কি কনস্ট্যান্ট ফ্যাক্টর। কোর্সিভিটি আসি, এত দূর পর্যন্ত এই সাসেপ্টিবিলিটি পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার, হ্যাঁ কি না? ঠিক তো? বেশ, এবার একটা মেঘনাথ ভালো জানবে। মেঘনাথ, এই যে দেওয়ালে পোস্টার লাগানো থাকে দেখেছিস তো, নেশা মুক্তি কেন্দ্র 100% রিকভার। এইবারে দেখ, ধর আমি বললাম যে ও গেছে, মেঘনাথ গেছে নেশা মুক্তি কেন্দ্রতে, মদ বিড়ি, হ্যাঁ মদ বিড়ি সমস্ত কিছু ছাড়াতে। এবার দেখ, ধর ওর ছেড়ে গেছে, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে ওই যে চুলকুনিটা, ওই চুলকুনি কিন্তু ঠেকে যাবে, ওই চুলকুনি কিন্তু থাকবেই। ধর আমি ছেড়েছি, আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে একজন স্মোক করছে, এবার ওই বিড়ি ফোঁকাটা দেখে আমি 2বার তাকাবো, 3বার তাকাবো, 4বারের বেলা টেনে নিয়ে খাবো, ঠিক আছে? ম্যাগনেটের মধ্যেও এরকম চুলকানি থাকে, দ্যাট ইজ দ্য, তার মানে কি, তার মধ্যে যে সেই যে চিড়বিড় করে উঠলো নেশা করার ব্যাপারটা, সেই যে তার মানে সে রিটার্ন করলো তার প্রপার্টিটাকে যে আমি নেশা করব। ঠিক যেরকম ম্যাগনেট করে, একটা ম্যাগনেটকে আমি যদি ডিম্যাগনেটাইজ করতে চাই, কিভাবে করবো না, আগুনে ফেলে দেবো। এবার একটা ম্যাগনেটকে যদি আমি ডিম্যাগনেটাইজ করতে চাই, তাহলে সে ডিম্যাগনেটাইজ হয়ে গেল, তার ম্যাগনেটিক প্রপার্টি গন ফট।
কিন্তু ওই ম্যাগনেটিক প্রপার্টি চলে যাওয়ার ঠিক পরের মুহূর্তেই তার মধ্যে একটা কিছু চিড়বিড় করে উঠবে, মানে তার মধ্যে একটা প্রপার্টি থেকে যাবে, কিছুটা ম্যাগনেটিক ফিল্ড রিটেন করার প্রপার্টি তার মধ্যে থেকে যাবে, থাকবে। এবার এই প্রপার্টিটাকে বলা হয় কি রিটেনটিভিটি। কোর্সিভিটি কি বলি, যে আমি নেশামুক্তি কেন্দ্রে গেছি, ফ্রম মাই কোর অফ হার্ট, আমার মন থেকে, মনের ভেতর থেকে গেছি, কারণ আমার মনের ভেতরে শুধু মেঘনাদি আছে। না আসেনি, এই জন্য শিফট করে গেলাম। এবার এখানেও ঠিক কোর রিজিয়ন থেকে আমার ম্যাগনেটিক প্রপার্টিটা চালু হবে, মানে এই যে রিটেনটিভিটি, রিটেন করার যে টেন্ডেন্সিটা, এইটা হচ্ছে কোর্সিভিটি। এই দুটোর উপরে বেস করে হয় হিস্টেরেসিস লুপ, যেটা আমাদের নেই রিডিউস সিলেবাস, শুধু এই প্রপার্টি দুটো মাথায় রাখতে হয়। এবারে আসি যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি আর রিলেটিভ পারমিয়াবিলিটির মধ্যে রিলেশন কি। রিলেটিভ পারমিয়াবিলিটি আমরা জেনেছিলাম মিউ বাই মিউ নট, এপসাইলন বাই এপসাইলন নট, এপসাইলন আর ছিল, দ্যাট ইজ দ্য রিলেটিভ পারমিটিভিটি। তাহলে মিউ বাই মিউ নট কি হয়ে যাবে, রিলেটিভ পারমিয়াবিলিটি। দেখ আমি বললাম ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু কি হয়, মিউ নট এইচ হয়, তো আমি এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি, ম্যাগনেটাইজেশন আসবে, হ্যাঁ কি না? তাহলে টোটালটা কি হলো, বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস এম হলো। আমি বললাম আমি যে চার্জ পার্টিকেলকে বা ম্যাগনেটিক ফিল্ডটা এমন একটা জায়গায় জেনারেট হয়েছে যেটা ভ্যাকুয়ামে নয় বা ফ্রি স্পেসে নয়, অন্য একটা মিডিয়ামে, তাহলে অ্যানাদার মিডিয়ামের ক্ষেত্রে আমার পারমিয়াবিলিটি কত হয়ে যাবে, শুধু মিউ, হ্যাঁ কি না বল? তাহলে বি ইকুয়ালস টু মিউ নট এইচ এর জায়গায় মিউ এইচ হয়ে যাবে, কাই ইকুয়ালস টু এম বাই এইচ, তাহলে এম ইকুয়ালস টু কাই ইন্টু এইচ লেখা যায়। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই, এইচটাকে কমন নিয়ে নিলাম, এইচ এইচ কেটে গেল, মিউ ইকুয়ালস টু মিউ নট 1 প্লাস কাই হবে। কি ক্লিয়ার তো? মিউ নট যদি এ সাইডে চলে আসে, মিউ বাই মিউ নট ইকুয়ালস টু 1 প্লাস কাই হবে। মিউ বাই মিউ নট মানেই কি, রিলেটিভ পারমিয়াবিলিটি, মিউ আর ইকুয়ালস টু 1 প্লাস কাই, দিস ইজ মাই রিকোয়ার্ড রিলেশন। আমি মেঘনাথ, মাঝখানে একটা রোহিত, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? বেশ। এইবার এই ম্যাগনেটকে আমি 3 ভাগে ভাঙবো, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আমরা প্রত্যেকে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আমরা বললাম না যে জন্মেই আমরা ম্যাগনেটিক প্রপার্টি পেয়ে যাই, সেটা হচ্ছে কি প্রপার্টি পাবো, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এটা হচ্ছে আমাদের বংশগত সম্পত্তি। ক্লিয়ার? টেম্পারেচার বাড়ালাম, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, টেম্পারেচার বাড়ালাম, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আরও হয় ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালও হয়, অ্যান্টিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালও হয়। ও দুটো নেই আমাদের তিনটে নিয়ে কাজ করতে হয়। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বেশ। আচ্ছা এবার আসি, এই তিনটেকে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে না, রিলেটিভ পারমিয়াবিলিটি আর সাসেপ্টিবিলিটির টার্মসে। আমরা যদি দেখি রিলেটিভ পারমিয়াবিলিটি লেস দেন 1 হয়, সেটা হবে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, গ্রেটার দেন 1 হয় প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ভেরি ভেরি গ্রেটার দেন 1 হয় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। মানে টেম্পারেচার বাড়িয়েছি, এই টেম্পারেচারটার নামটাই হচ্ছে কুরি টেম্পারেচার, যেটা ক্রস করলেই এটা এটা কুরি টেম্পারেচার, কুরি। হ্যাঁ আচ্ছা, এবারে সাসেপ্টিবিলিটির কথায় আসি। সাসেপ্টিবিলিটি ডায়াম্যাগনেটের ক্ষেত্রে স্মল হবে কিন্তু নেগেটিভ, সাসেপ্টিবিলিটি প্যারাম্যাগনেটের ক্ষেত্রে স্মল হবে কিন্তু পজিটিভ, আর ফেরোম্যাগনেটের ক্ষেত্রে সাসেপ্টিবিলিটির ভ্যালুটা লার্জ, স্মল নয়। ক্লিয়ার? এবার প্রত্যেকটা ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট আর ফেরোম্যাগনেটের জন্য আমরা লাইনস অফ ফোর্স এঁকেছি। দেখ যদি ডায়াম্যাগনেট হয় ওপর দিক দিয়ে যাবে, ভেতর দিক দিয়ে তো যাবেই একটা, ওপর দিক দিয়ে মানে বাইরের দিক থেকে যাবে। যদি প্যারা হয় না ফুলে এইভাবে যাবে, ঠিক আছে? আর যদি ফেরো হয় সবই ভেতর দিক দিয়ে যাবে। প্রত্যেকের বোঝা গেছে? হ্যাঁ জানি এটা ভালো করে বুঝবি। এবার ধর তোকে এইরকম একটা ডায়াগ্রাম দিয়েছে, ধর ম্যাগনেটাইজেশন ভার্সাস ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির কার্ভ দিয়েছে, যেখানে ABC তিনটা পয়েন্ট আউট করা আছে। তোকে আইডেন্টিফাই করতে হবে ABC কোনটা কোন ম্যাটেরিয়াল।
এটা এটা হবে ফেরোম্যাগনেট, বিটা হবে প্যারাম্যাগনেট, সিটা হবে ডায়াম্যাগনেট। একটু আগেই দেখলাম না, নেগেটিভ হয় পজিটিভ হয় একটু, সব থেকে বেশি যে ফেরোম্যাগনেট, তারপরে যে প্যারাম্যাগনেট, নেগেটিভে চলে গেছে ডায়াম্যাগনেট। প্রত্যেকের ক্লিয়ার কিভাবে করবি, বোঝা গেছে? এবার দেখ, ধর প্যারাম্যাগনেটের ক্ষেত্রে আমার বললো যে ম্যাগনেটাইজেশন ভার্সাস টেম্পারেচারের গ্রাফ আঁকতে হবে, ঠিক কি না? টেম্পারেচারের গ্রাফ করলে কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি হবে? তারা ওই তোর রেক্টাঙ্গুলার হাইপারবোলা। ক্লিয়ার? প্রত্যেকের পরিষ্কার কিনা বল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো? এবার যদি তোকে বলে ডায়াম্যাগনেটের ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি ভার্সাস টেম্পারেচারের গ্রাফ করতে হবে, আমি প্রথমেই তোদের বললাম সাসেপ্টিবিলিটি একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর কিনা, তাহলে সাসেপ্টিবিলিটি কোন অ্যাক্সিসে রেখেছি? ওয়াই অ্যাক্সিসে। ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, হয়তো? কিন্তু আবার সেটা দেখ নেগেটিভ হয়, হয়তো? কার ক্ষেত্রে? ডায়াম্যাগনেটের ক্ষেত্রে। তাই দেখ প্যারালাল গেছে টাইম অ্যাক্সিসের সঙ্গে, কারণ টেম্পারেচার অ্যাক্সিসের সঙ্গে, টেম্পারেচার এক্স অ্যাক্সিসে রেখেছি, প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস গেছে কিন্তু নেগেটিভ থেকে। প্রত্যেকের ক্লিয়ার? চ্যাপ্টার খতম।